বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই মঙ্গলমতোই আছো। আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা, উপস্থিত হয়েছি বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদের প্রবন্ধটি নিয়ে। গত ক্লাসে আমরা দুইটি বিষয়ে ধারণা পেয়েছি। একটি হচ্ছে ভাষা পরিবর্তনশীল, ভাষার রূপ কোনো সময় স্থির থাকে না, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, আর এইভাবেই বদলে যায় শব্দের এবং অর্থের বদল ঘটে, এবং বাংলা ভাষাও এই পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপে এসে পৌঁছেছে। দ্বিতীয় অংশে আমরা জেনেছি যে দুই দল ভাষাবিজ্ঞানীরা দুটি দলে বিভক্ত হয়েছেন। একদল মনে করছেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। যারা মনে করছেন সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তারা বলছেন যে সংস্কৃতই বাংলা ভাষার জননী এবং বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে। কিন্তু বাংলার চেহারা অন্যরকম হয়ে গেছে, কারণ সে সংস্কৃত মায়ের নির্দেশ মতো চলেনি। এই জন্য আবার 19 শতকে আরেক দল গবেষক তারা মনে করছেন যে না, সংস্কৃতের সাথে বাংলার সম্পর্ক অনেক দূরের, কারণ সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর লোকের লেখার ভাষা, সাধারণ মানুষের কথা বলার ভাষা এটি ছিল না। সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়। এই কারণে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে আরেক দল মনে করেন। এসো আজ আমরা এই বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটির বাকি অংশ সম্পর্কে ধারণা লাভ করি। এখন এই যে বাকি অংশটি সম্পর্কে ধারণা লাভ করার আগে তোমাদেরকে যে বিষয়টি আমি এখন জানাবো সেটি হচ্ছে বাংলা ভাষার বিবর্তনটি হয়েছে কিভাবে। লক্ষ্য করো, এটি যদি জানি তাহলে আমরা বাংলা ভাষার যে স্তরগুলো পার হয়ে এসেছে সেই স্তরগুলো আমরা সহজেই ধরতে পারবো। এখন দেখো, বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস আমরা আমাদের এই প্রবন্ধটিতেও দেখব যে একটি ভাষা বংশের কথা বলছে, সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটি শাখা, একটি হচ্ছে কেন্তম আর একটি হচ্ছে শতম। আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 শতকে এটি ছিল। এই শতম, কেন্তম এবং শতম, এই শতম শাখা থেকে কয়েকটি শাখা বের হয়। তার একটি আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভিক, আর্য। ঠিক আছে, এই আর্য ভাষা কখন ছিল? খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এই যে আর্য ভাষা, এই আর্য ভাষা থেকে আবার 3টি শাখা বের হয়, দার্দিক, ইরানিক, ভারতিক। ভারতিক ছিল 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বে। এই ভারতিক শাখা থেকে আবার আসে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা। লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে বলা হতো বৈদিক ভাষা। এই বৈদিক ভাষায় লিখিত ছিল ঋগ্বেদ, এটি একটি ধর্মগ্রন্থ আমরা এখানে পাবো। এরপরে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুইটি শাখা, একটি হচ্ছে বৈদিক আর একটি হচ্ছে সংস্কৃত। সেই সংস্কৃতকে বলা হয় আদিম প্রাকৃত। এটি সংস্কৃত বর্তমানে মৃত ভাষা। এই সংস্কৃত ভাষা থেকে কয়েকটি শাখা বের হয়। প্রাচীন উদিচ্য, উদিচ্য মানে উত্তর, প্রাচীন প্রাচ্য, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, পালি এবং অশোক লিপির ভাষা। আমরা প্রাচীন প্রাচ্যটাকে লক্ষ্য করব। প্রাচীন প্রাচ্য ভাষা থেকে কি এসেছে? প্রাচীন প্রাচ্য ভাষা থেকে এসেছে মহারাষ্ট্রী প্রাকৃত। কয়েকটি প্রাকৃত ভাষা এখান থেকে উদ্ভব হয়েছে। প্রাচীন প্রাচ্য থেকে মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত আর গৌরী প্রাকৃত। লক্ষ্য করো, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে এসেছে মহারাষ্ট্রী অপভ্রংশ। এখন এই মহারাষ্ট্রী অপভ্রংশ, ঠিক আছে। এরপরে এসেছে কি, মাগধী প্রাকৃত থেকে এসেছে মাগধী অপভ্রংশ, অর্ধমাগধী প্রাকৃত থেকে এসেছে অর্ধমাগধী অপভ্রংশ, আর গৌরী প্রাকৃত থেকে এসেছে গৌরী অপভ্রংশ। এখন গৌরী অপভ্রংশ থেকে এসেছে বঙ্গ কামরূপী, আর বঙ্গ কামরূপী থেকে এসেছে বাংলা। তোমরা এই জিনিসটি মনে রাখবে, এটি আমাদের পাঠে সহযোগিতা করবে বোঝার ক্ষেত্রে। এখন এসো, হুমায়ুন আজাদ তার বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে আর কি বিষয় আমাদেরকে বলেছেন সেগুলো আমরা একটু লক্ষ্য করি। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে।
এই যে আমরা বলেছি মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, গৌরী প্রাকৃত, এই যে এরকম বিভিন্ন প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এই যে এতগুলো প্রাকৃত ভাষা সম্পর্কে আমাদেরকে আমরা জেনেছি, এখন হুমায়ুন আজাদ প্রশ্ন করছেন যে তাহলে এই এতগুলো প্রাকৃতর মধ্য থেকে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? এই সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্যারসন, একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী। তিনি কি বলছেন? বহু প্রাকৃতের একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। লক্ষ্য করো, এই যে মাগধী প্রাকৃত, বহু প্রাকৃতের একটি হচ্ছে মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। এটি কে বলেছেন? জর্জ আব্রাহাম গ্যারসনের মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উদ্ভব মানে জন্ম এবং তা কিভাবে বিকাশ লাভ করেছে সেই বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। তাহলে কার হাত ধরে বাংলা ভাষার ইতিহাস আমাদের কাছে স্পষ্ট হয়? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মাধ্যমে। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। লক্ষ্য করো, এই যে পিছিয়ে কোথায় যাচ্ছে, এই যে ভাষা বংশ আছে, বিভিন্ন ভাষা বংশ, সেই বিভিন্ন ভাষা গোষ্ঠীর ওইখানে আমরা পদার্পণ করব। এখন এই যে আমরা ইউরোপীয় ভাষা বংশের কথা বলেছি, এটা এইখানে এসে তোমরা মাথায় রাখো, ইউরোপ এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। কোন কোন? ইন্দো ইউরোপকে, এই যে এশিয়া এবং ইউরোপকে মিলিতভাবে ইন্দো ইউরোপীয় বলা হচ্ছে। ঠিক আছে, এখন এই দুই মহাদেশের কিছু ভাষার ধ্বনি এবং শব্দে লক্ষ্য করা যায় মিল। এ ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখন আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। সবচেয়ে পশ্চিমে কোন দেশ? ইউরোপ, আর পূর্বে হচ্ছে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করেন। ভাষাতাত্ত্বিকেরা এই যে ভাষাগুলোর মিল লক্ষ্য করেছিলেন এগুলোকে একটি ভাষা বংশেরই সদস্য মনে করেন। ওই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। লক্ষ্য করো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। এই যে এইটি ভারতীয় আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখন প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। ঠিক আছে, ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। বেদের শ্লোক কি? এগুলো হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত, শেষে মিল থাকে 2 বা 4 লাইনের কবিতা। ঠিক আছে, ধর্মীয় আখ্যান বলা যায়। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, শতাব্দী কি 100 বছর, হাজার, ঠিক আছে, কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত। দেখো, সংস্কৃত অর্থ বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 4000 অব্দের আগেই
এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল। ঠিক আছে, এই যে সংস্কৃত ভাষা, এটি 4000 বছর আগে, 400 বছর আগেই, খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই কি হয়েছিল, বিধিবদ্ধ হয়েছিল। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরের নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত এর ভাষাকাল। তারপর পাওয়া যায় সংস্কৃত, খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। এখানে জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত ভাষা কার হাতে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়েছিল, তাহলে ব্যাকরণবিদ পাণিনির হাতে। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে এটি স্পষ্ট হয়েছে যে বৈদিক ঋগ্বেদের ভাষা এবং সংস্কৃত ভাষা, এই দুটিকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। এই যে বিভিন্ন প্রাকৃত ভাষা, এগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এ প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, যা এই অপভ্রংশ অর্থ হচ্ছে যা খুব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। এখন দেখো, এই পর্যন্ত আমরা ভাষা বংশ সম্পর্কে জেনেছি, সংস্কৃত বৈদিক ভাষা সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন প্রাকৃত ভাষার সম্পর্কে জেনেছি, অপভ্রংশ অর্থ জেনেছি, সংস্কৃত অর্থ জেনেছি। ঠিক আছে, এখন দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এই যে এ পর্যন্ত ভাষা সম্পর্কে হুমায়ুন আজাদ যে বর্ণনাগুলো দিয়েছেন, এখন তিনি ভাষা বিজ্ঞানীদের মতামত এনে প্রতিষ্ঠা করছেন যে কোনটি থেকে বাংলা ভাষার উৎপত্তি, কোন স্তর থেকে ভাষাগোষ্ঠীর। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? পূর্ব মাগধী অপভ্রংশ থেকে। আর আসামি ও উড়িয়া ভাষা, তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া। এগুলো কার মতে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এখন দেখো, আমরা দুইজন ভাষাবিজ্ঞানীর মত পেয়েছি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছেন যে গৌরী প্রাকৃতর একটি রূপ হচ্ছে গৌরী অপভ্রংশ, আর গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলা ভাষার জন্মকথা এটি আশা করি বুঝতে পেরেছ যে খুব সহজ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কয়েকটি ধাপ পেরিয়ে শেষ স্তর এসেছে বাংলা ভাষা। আজ আমরা যে ভাষায় বাংলা ভাষায় কথা বলছি, হয়তোবা কয়েক শত বছর পরে এই বাংলা ভাষার রূপ এরকম থাকবে না, আরও পরিশীলিত, মার্জিত হয়ে যাবে। তখন রচিত হবে আরও নানান উপাখ্যান, নানান কাহিনী। আজ এ পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা মন দিয়ে এই প্রবন্ধটি পড়বে। আমি তোমাদেরকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে প্রস্তুতি নেবে সে সম্পর্কে অন্য আরেকটি ক্লাসে দিক নির্দেশনা দিব এবং তোমরা সে পর্যন্ত নিজেরাই প্রস্তুতি নিবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।